গল্প সাম্রাজ্য, লেখায় ইয়াসমিন খন্দকার। নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে নিজেরই সৎ বোনকে দেখে চমকে উঠল ইরোনিয়া। তার হাতে থাকা বরণ ডালাটা কেঁপে উঠল। ইরোনিয়া জানত, মা হতে না পারার ব্যর্থতার জন্য তাকে এখন সতীনকে বরণ করে নিতে হবে, কিন্তু সেই সতীন যে তারই সৎ বোন হবে এটা সে আন্দাজও করতে পারেনি। ইরোনিয়ার হাতটা কেঁপে উঠল। হাত আলগা হয়ে বরণ ডালাটা মাটিতে পড়ে গড়াগড়ি খেল। সে অস্ফুট স্বরে বলে উঠল, না, এটা হতে পারে না। ইরোনিয়ার হাত থেকে বরণ ডালা পড়ে যাওয়ায় যারপরনাই বিরক্ত হল তার স্বামী সম্রাট রবার্ট। তার পাশে দাঁড়ানো নতুন স্ত্রী ভেরোনিকাও বিরক্ত দৃষ্টিতে তাকাল। সম্রাট রবার্ট বলে উঠল, তোমার হাতে কি কোন শক্তি অবশিষ্ট নেই রানী ইরোনিয়া? এটা কি অলক্ষণে কাজ করলে তুমি? ইরোনিয়া চমকে উঠল। তার মুখ দিয়ে কোন শব্দ বের হলো না, চোখ দিয়ে কেবল অশ্রু গড়িয়ে পড়ল। সে করুণ চোখে তাকালো ভেরোনিকার দিকে। এই মেয়েটাকে তো সে কখনো নিজের সৎবোন ভাবেনি। ভেরোনিকার জন্মের পরই তার মা মারা যায়। ইরোনিয়া নিজের মনে করেই ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে ভেরোনিকাকে। অথচ আজ এই মেয়েটাই তার জীবনের সবথেকে বড় সুখ কেড়ে নিল তার থেকে। ইরোনিয়া নিজের চোখের জল আড়াল করে মেঝে থেকে বরণ ডালাটা তুলে নিল। মুখে একটা মেকি হাসি এনে ভেরোনিকাকে বরণ করতে শুরু করল। বরণ শেষ হতেই নিজের চাপা আর্তনাদ বুকে চেপে বলল, রাজমহলে তোমাকে স্বাগতম নতুন রানী। ভেরোনিকা ফিচলে হেসে বলল, মন থেকেই কি স্বাগতম জানাচ্ছ তুমি আপু? ইরোনিয়া রবার্টের দিকে তাকালো। রবার্টের দৃষ্টি স্থির। ইরোনিয়া স্লান হেসে বলল, আমার চাওয়া না চাওয়ায় কি এসে যায়? তুমি এখন থেকে এই সাম্রাজ্যের নতুন রানী। হয়তো তোমার মাধ্যমেই এই বিগ সাম্রাজ্য পাবে তার নতুন সম্রাট। সম্রাট রবার্ট পাবেন তার বংশধর, যা তাকে আমি দিতে ব্যর্থ হয়েছি। ইরোনিয়ার গলার স্বরে বেদনার ছাপ স্পষ্ট। এর মাঝে রবার্ট বলে উঠল, আমার হাতে বেশি সময় নেই। রানী ভেরোনিকা, চলো, আমাদের এখন ভেতরে যেতে হবে। এখনো অনেক আচার পালন করা বাকি আছে। জি সম্রাট, চলুন। ইরোনিয়া তাদের পথ থেকে সরে দাঁড়াল। সম্রাট রবার্টের হাত ধরে প্রাসাদে প্রবেশ করতে লাগলেন নতুন রানী ভেরোনিকা। ইরোনিয়া চেয়ে রইল বিষণ্ণ দৃষ্টিতে। এভাবেই একদিন সম্রাট রবার্টের হাত ধরে সেই প্রাসাদে প্রবেশ করেছিল। অথচ সেসব কিছুই এখন অতীত। ইরোনিয়া নিজের চোখে এই দৃশ্য আর বেশি সময় সহ্য করতে পারল না। ছুটে চলে গেল নিজের কক্ষের দিকে। কক্ষের বিশাল ফটক লাগিয়ে দিয়ে সোনার পালঙ্কে শুয়ে ডুকরে কেঁদে উঠল সে। তার কান্নায় পুরো প্রাসাদের আকাশ বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু সম্রাট রবার্টের কানে কি এই কান্নার আওয়াজ পৌঁছাবে? ইরোনিয়া বিষণ্ণ মনে নিজের কক্ষে বসে আছে। তার দুচোখের সমস্ত অশ্রু যেন আজ শুকিয়ে গেছে। মন পুরোপুরি ক্ষতবিক্ষত। এরই মাঝে আচমকা একজন দাসী ইরোনিয়ার কক্ষে এসে সম্মান প্রদর্শন করে বলল, চলুন মহারানী, সম্রাট রবার্ট আপনাকে রাজসভায় ডেকে পাঠিয়েছেন। কি জানি জরুরি আচার পালন এখনো বাকি আছে। ইরোনিয়া বুকে পাথর চেপে বলে, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলেই ইরোনিয়া উঠে দাঁড়ায়। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে ইরোনিয়া রুমের বাইরে পা রাখতে যাবে এমন সময় আচমকা কেউ একজন তার হাত ধরে ফেলে। ইরোনিয়া অবাক চোখে তাকায় তার সামনে দাঁড়ানো মিলিনার দিকে। মিলিনার চোখ ছলছল করছে। করবে নাই বা কেন? ইরোনিয়ার খাস সেবিকাই মিলিনা। শুধু এটাই তার একমাত্র পরিচয় নয়। মিলিনা ইরোনিয়ার সেই ছোটবেলার বান্ধবী।
যদিও মিলিনা ছিল ইরোনিয়াদের প্রাসাদের এক দাসীর মেয়ে, কিন্তু ছোট থেকে ইরোনিয়া তার সাথে এমনভাবে মিশেছে যে সবাই অবাক হয়ে ভেবেছে একজন রাজকন্যা একজন দাসীর মেয়ের সাথে কিভাবে এত মিশতে পারে। সেই থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত। মিলিনা ও ইরোনিয়া একে অপরকে জীবন দিয়ে ভালোবাসে। মিলিনা ইরোনিয়ার প্রতি এতটাই আসক্ত যে সে নিজের জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ইরোনিয়ার বিয়ের পর তার সাথে তার এই নতুন রাজ্যে চলে আসে দাসী হয়ে। এমনকি ইরোনিয়া তাকে অনেকবার বলেছিল সে যেন নিজের জীবন নতুনভাবে শুরু করে। রাজ্যে ভালো একটা পরিবারে তার বিয়ে দিয়ে তাকে সুখের জীবনও দিতে চেয়েছিল। কিন্তু মিলিনা সেই সময় স্পষ্ট করে বলেছিল, যদি আপনি আমাকে নিজের সাথে না নেন তাহলে আমি নিজেকে শেষ করে দেব। এভাবেই স্বেচ্ছায় দাসীর জীবন বেছে নিয়েছিল মিলিনা, যাতে নিজের প্রাণপ্রিয় সখীর খেয়াল রাখতে পারে। কারণ সে জানত তার সখীর মনটা কতটা নরম। অল্পতেই যখন ইরোনিয়া ভেঙে পড়ে তখন মিলিনা ছাড়া তাকে কেউ সামলাতে পারে না। আজও মিলিনা তাই ইরোনিয়াকে সামলাতে বলল। মহারানী, আপনি কি করছেন? কোথাও যাবেন না আপনি? ওখানে গেলে ওসব দৃশ্য আপনি সইতে পারবেন না। আমি নিজেই না পেরে ওখান থেকে চলে এলাম। ইরোনিয়া মেকি হেসে বলে, সম্রাট ভেরোনিকার সাথে খুব খুশি, তাই না মিলিনা? মিলিনা মাথা নামিয়ে নেয়। কি উত্তর দেবে সেই প্রশ্নের? ইরোনিয়া আবারও বলে, তুমি চিন্তা করো না, আমি এতটা দুর্বলও নেই। নিজের ভালোবাসার মানুষের দ্বিতীয় স্ত্রীকে যখন মেনে নিয়েছি তখন সব আচারও সঠিকভাবে পালন করতে পারব। সম্রাটের প্রথম স্ত্রী হিসেবে এতটুকু তো আমার দায়িত্বের মাঝে পড়ে। মিলিনা আর কিছু বলতে যাবে কিন্তু ইরোনিয়া তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সামনে এগিয়ে যায়। রাজসভায় উপস্থিত হয়ে ইরোনিয়ার বুকের বাঁ পাশের ব্যথাটা তীব্র হয় যখন সে খেয়াল করে সম্রাটের পাশের মহারানীর আসনটা যা এতদিন তার জন্য বরাদ্দ ছিল আজ সেই স্থান দখল করে বসে আছে ভেরোনিকা। ইরোনিয়াকে দেখামাত্রই সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ হল। ভেরোনিকা তাকে দেখামাত্রই গা জ্বালানি হাসি দিয়ে বলল, তোমাকে দেখে অনেক ভালো লাগলো আপু। তুমি এসে প্রমাণ করে দিলে যে তুমি কতটা উদার। ইরোনিয়া ভেরোনিকাকে পুরোপুরি এড়িয়ে সম্রাট রবার্টের উদ্দেশ্যে বলল, সম্রাট, বলুন আমায় কি করতে হবে? সম্রাট রবার্ট বলে উঠল, বেশি কিছু না, শুধু আমার নতুন রানীকে মহারানীর মুকুটটা পরিয়ে দিতে হবে নিজের সামনে। ইরোনিয়ার কষ্টের পারদ বাড়ে, তার মুকুটও এখন ভেরোনিকার দখলে চলে যাবে। ইরোনিয়া নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে, ব্যাস, এটুকুই? না, শুধু এটাই না, তোমাকে নিজের হাতে আমার ও রানী ভেরোনিকার বাসর ঘর সাজাতে হবে রাজ্যের সুন্দর সব ফুল দিয়ে। ইরোনিয়া স্তম্ভিত। এতটা অমানবিকতা সে আসেনি। লজ্জায় অপমানে তার পুরো শরীর কেঁপে উঠল। ভেরোনিকা যেন মজা পেল তার এই অবস্থা দেখে। বিদ্ঘুটে হাসি দিয়ে বলল, হ্যাঁ, আপু অনেক সুমন্দ ঘর সাজাতে পারে। আমাদের বাসর ঘরটাও অনেক সুন্দরভাবে সাজাবেও। সম্রাট রবার্ট ইরোনিয়ার দিকে তাকিয়ে বলে, কি হলো, চুপ করে আছো কেন? ইরোনিয়া বলে, আপনার আদেশ শিরোধার্য সম্রাট। আমি এক্ষুনি রানী ভেরোনিকাকে রানীর মুকুট পরিয়ে দিচ্ছি এবং বাসর। ইরোনিয়ার গলা ধরে আসে। এর মধ্যে একজন দাসী রানীর মুকুটটা নিয়ে এগিয়ে আসে। ইরোনিয়া কাঁপা কাঁপা হাতে সেই মুকুটটা তুলে এগিয়ে যায় ভেরোনিকার দিকে। ভেরোনিকার একদম সামনাসামনি গিয়ে তার মাথায় মুকুটটা পরিয়ে দেয় ইরোনিয়া। ভেরোনিকা ইরোনিয়াকে জ্বালানোর জন্য বলে, আজ থেকে তোমার সবকিছু আমার আপু। আমার জন্য মন থেকে দোয়া করো। ইরোনিয়া আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত ছুটে নিয়ে কক্ষে চলে আসে। রাজপ্রাসাদে সবাই আজ উৎসবে মেতেছে।
রাজ্যের সকল দরিদ্র প্রজাদের মধ্যে আজ চলছে উপহার বিতরণ। রাজা প্রজা সবাই খুশি। এদিকে রানী ইরোনিয়ার জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ, নিজের স্বামীর বাসর ঘর সাজানো, তাও এক অন্য নারীর সাথে। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইরোনিয়া নিজের চোখের জল মুছতে মুছতে পুরো বাসর ঘর একা সাজালেন। কারো সাহায্য তিনি নিতে চাইলেন না। এর মাঝে মিলিনা ছুটে এসে তাকে ঝাপটে ধরে বলল, এসব আপনাকে করতে হবে না মহারানী, দয়া করে চলুন আমার সাথে। কিন্তু ইরোনিয়া তীব্র জেদ নিয়ে বলে, না, সম্রাট আমায় আদেশ দিয়েছেন এই দায়িত্ব পালন করার, তার এই আদেশ আমি পালন করবই। এরই মাঝে ভেরোনিকাকে সাথে নিয়ে সেখানে এসে উপস্থিত হন সম্রাট রবার্ট। তিনি এসেই ইরোনিয়ার উদ্দেশ্যে বলেন, কাজ কতদূর এগোলো মহারানী? ইরোনিয়া বলে ওঠে, হ্যাঁ, আপনাদের জন্য বাসর ঘর খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখুন পছন্দ হয় কিনা। ভেরোনিকা বলে ওঠে, হ্যাঁ, আপু ভীষণ পছন্দ হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইরোনিয়া কিছু বলে না, এর মাঝে সম্রাট রবার্ট বলেন, তুমি তাহলে এখন আসতে পারো। আমি আমার নতুন রানীর সাথে এখন একান্তে কিছু সময় কাটাতে চাই। কথাটা শুনে ইরোনিয়া আর অপেক্ষা করলেন না। দ্রুত বেরিয়ে গেলেন কক্ষ থেকে। মিলিনাও গেলেন তার পিছু পিছু। সম্রাট রবার্ট সেসবে মনোযোগ না দিয়ে ভেরোনিকা আলিঙ্গন করে বলল, আমি আশা রাখছি তোমার মাধ্যমেই আমি নিজের বংশধর পাব। ভেরোনিকা স্মিত হেসে বলে, আপনার এই আশা পূর্ণ করতে পারাই আমার জীবনের সফলতা হব সম্রাট। অতঃপর সম্রাট রবার্ট ডুবে যান ভেরোনিকার মাঝে। ইরোনিয়া নিজের কক্ষে এসে নিজের বিয়ের গাউন ও গহনাগুলো দেখছিলেন। আজ থেকে ঠিক 3 বছর আগে এমন একটি দিনেই তার সাথে বিগ সাম্রাজ্যের সম্রাট রবার্টের বিয়ে হয়েছিল, ইরোনিয়া রূপে। গুণে আশেপাশে সব সাম্রাজ্যের রাজকুমারীর থেকে শতগুণে এগিয়ে থাকায় তার সম্বরের দিন যজ্ঞ পাত্রের কোন অভাব হয়নি। দেশ বিদেশের শয়ে শয়ে সম্রাট রাজপুত্র এসেছিল তাকে নিজের স্ত্রী করার আশা নিয়ে। কিন্তু তাদের সবার মাঝে কেমন করে যেন বলিষ্ঠদেহী রবার্টের উপর ইরোনিয়ার চোখ আটকে যায়। রবার্টো স্বয়ম্বর সভায় এমনভাবে নিজেকে উপস্থাপন করে যে সবাইকে ছাপিয়ে তার দিকেই সবার নজর লিপিবদ্ধ হয়। অতঃপর মহাসাম্বরে তাদের বিবাহ সমাপ্ত হয়। বিয়ের পরের দিনগুলো ইরোনিয়ার কাছে ছিল স্বপ্নর মতো। প্রথম দিকে সম্রাট রবার্ট তাকে ভালোবাসায় ভরিয়ে রাখতেন, কোন অভাব বোধ করতে দিতেন না। তাকে নিয়ে একসাথে কতবার মৃগা ভ্রমণে বেরিয়েছেন। কিন্তু এরপর যত দিন এগোতে থাকে রানী ইরোনিয়া বুঝতে পারেন তার প্রতি সম্রাট রবার্টের মোহভঙ্গ হয়েছে। প্রায়শই তিনি দাসী মহলে গিয়ে সব থেকে সুন্দরী দাসীদের সাথে সময় কাটাতেন। ইরোনিয়া এসব দেখে ভেঙে পড়েন, কিন্তু তবুও এটাকেই নিজের নিয়তি বলে মানিয়ে নেয়, কারণ সে ছোটবেলা থেকে নিজের বাবাকেও একই জীবন কাটাতে দেখছেন। আসলে প্রত্যেক রাজ্যের রাজকন্যা ও রানীরা ছোট থেকেই এইসব বিষয়ে মানিয়ে নিতে থাকে। কারণ সম্রাটদের রাজকীয় জীবনে একাধিক নারীসঙ্গ স্বাভাবিক ধরা হয়। তবে ইরোনিয়া ঠিক করে রেখেছিলেন, তার যদি কখনো পুত্র সন্তান হয় তখন তিনি নিজের পুত্রকে এমনভাবে গড়ে তুলবেন যেন সে কখনো এমন না হয়। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা! ইরোনিয়ার কাছ থেকে মা হবার অধিকারই কেড়ে নিল ভাগ্য। কত বৈদ্য কবিরাজ দেখিয়েও কোন কাজ হলো না, আর এর ফলস্বরূপ আজ এই পরিণতি। এসব ভাবনা থেকে বেরিয়ে ইরোনিয়া জানালার ধারে গিয়ে দাঁড়ালেন। আজ পূর্ণিমা, আকাশ বৃহৎ চাঁদের আলোয় চকচক করছে। সেই আলো এসে পড়ল ইরোনিয়ার চেহারার মাঝেও। ইরোনিয়া হালকা হেসে বলল, সৃষ্টিকর্তা, আপনার নির্ধারণ করা এই পরীক্ষাতেও আমি অংশ নিতে প্রস্তুত।
নিজের সর্বোচ্চ ধৈর্য দিয়ে আমি এই পরীক্ষা দিয়ে যাব। আমার মা যেই ভুল করেছিল তা আমি কখনোই করব না। কথাটা বলেই থমকে যায় ইরোনিয়া। তার মা পুত্র সন্তান জন্ম দিতে না পারায় তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। এই দুঃখ সইতে না পেরে ইরোনিয়ার মা আত্মহত্যা করেছিলেন। কথাটা মনে পড়তেই ইরোনিয়ার বুকটা হাহাকারে ফেটে যায়, যদিও প্রকৃতিও তার প্রতিশোধ নিয়েছিল। এরপর ইরোনিয়ার বাবা আরও 4টা বিবাহ করেছিলেন, কিন্তু পুত্র সন্তানের পিতা হতে ব্যর্থ হন তিনি। প্রত্যেকবারই জন্ম হয় কন্যা সন্তানের। সকালবেলায় ভেরোনিকা রাজকীয় সাজে গোটা রাজমহল পায়চারি করে চলেছিলেন এবং সকল দাস দাসীর দিকে স্বর্ণমুদ্রা ছুঁড়ে মারছিলেন। মিলিনা আচমকা তার সামনে চলে আসলে তিনি মিলিনার দিকেও 2টো স্বর্ণমুদ্রা ছুঁড়ে মারেন। বিষয়টা মিলিনার একদম ভালো লাগে না, তাই সে স্বর্ণমুদ্রা তুলে না নিয়ে নিজের মতো হেঁটে চলে যেতে নেয়। এমন সময় ভেরোনিকা এসে মিলিনার বাহু চেপে ধরে বলে, এই এত সাহস তুই কোথায় পাচ্ছিস রে? আপুর লাইফেই খুব মাথায় উঠে গেছিস তাই না? তোকে কিভাবে মাথা থেকে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। বলেই ভেরোনিকা মিলিনার গায়ে হাত তুলতে যাবে, এমন সময় ইরোনিয়া সেখানে উপস্থিত হয়ে বলে, খবরদার ভেরোনিকা, এই স্পর্ধা তুমি দেখাবে না। ভেরোনিকা ক্ষিপ্ত চোখে তাকায় ইরোনিয়ার দিকে, চরম ক্ষোভ নিয়ে বলে, আপু, তুমি একটু বেশিই ভালো মানুষ। এত ভালো হওয়াও ভালো হয়? এই সব দাসী কিভাবে এত সাহস পায় একজন রানীকে অপমান করার? মিলিনা কিভাবে তোমায় অপমান করল? আমি ওর দিকে 2টো স্বর্ণমুদ্রা ছুঁড়ে দিয়েছিলাম, বাকি সব দাসীদেরও দিচ্ছিলাম। তারা সবাই কি সুন্দর তুলে নিচ্ছিল, আর এই কিনা স্বর্ণমুদ্রা না তুলে আমাকে ভাব দেখিয়ে চলে যাচ্ছিল। বলেই ক্ষোভে ফুঁসতে থাকে ভেরোনিকা। ইরোনিয়া শান্ত স্বরে বলে, সবাই নিজের আত্মসম্মান বিক্রি করে দেয় না ভেরোনিকা। তোমার যদি স্বর্ণমুদ্রা দিতেই হয় তুমি সেটা নিজের হাতে দিতে পারো। এটা তোমার কিরকম উপায়? ভেরোনিকা এবার দাঁতে দাঁত চেপে বলে, তুমি এই দাসীটার পক্ষ নিচ্ছ? নিজের মান তুমি বজায় রাখতে পারো না জন্য কি আমি পারবো না? আমাকে নিজের মতো ভেবো না যে আমি দাসীদের সাথে বসে এক পাতে খাবো, তাদের সাথে একসাথে বসে গল্প করব। আমি হলাম এই রাজ্যের রানী, বুঝলে? তুমি যতই এই রানী হও না কেন, সৃষ্টিকর্তার কাছে কিন্তু তার সব সৃষ্টিই সমান। তাই কাউকে ছোট করে দেখো না। এবার ভেরোনিকা মেজাজ হারিয়ে বলল, তোমার মতো একটা বাজা মহিলার মুখে আমি কোন আদেশ শুনতে রাজি নই আপু। তুমি যদি এতই ভালো হতে তাহলে সৃষ্টিকর্তা তোমায় নিঃসন্তান করে রাখতেন না। ভেরোনিকা। মিলিনা নিজের অপমানে চুপ থাকলেও এবার আর চুপ থাকতে না পেরে বলে ওঠে, রানী ভেরোনিকা, আপনি এই ধরনের কথা বলতে পারেন না। নিজের ভাষা সংযত করুন। কি তোর এত বড় স্পর্ধা একজন দাসী হয়ে আমার সাথে উঁচু গলায় কথা বলিস? এমন সময় সম্রাট রবার্ট সেখানে উপস্থিত হয়ে বলেন, কি হচ্ছে এখানে? ভেরোনিকা তার সামনে ন্যাকাকান্না করে বলে, সম্রাট, আপনি এর একটা বিহিত করুন। আপু এইসব দাস দাসীকে এত লাই দিয়ে রেখেছে যে এরা আমার সাথে গলাবাজি করে। এই মিলিনা আমায় বাজেভাবে অপমান করেছে। সম্রাট রবার্ট ক্ষিপ্ত হয়ে বলেন, এদের এত স্পর্ধা হয় কিভাবে? সিপাহী কোথায় আছো? এই দাসী মিলিনাকে 2 দিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিচ্ছি আমি। ও যেন একটু খাবার বা পানি না পায়। এটা আমার আদেশ। ইরোনিয়া হতভম্ব হয়ে বলে, না সম্রাট, দয়া করে চুপ। আমার আদেশ আর কারো কথায় বদলাবে না। এই দাসীকে এবারের অবস্থান বুঝতেই হবে। ইরোনিয়া হতবাক চোখে তাকিয়ে আছে। সম্রাট রবার্ট তার একটা অনুরোধও রাখলেন না। জোরপূর্বক মিলিনাকে কারাগারে পাঠালেন,
ভেরোনিকা ভীষণ সুন্দরভাবে হাসল। তার চাওয়া পূর্ণ হয়েছে। ইরোনিয়াকে সে কষ্ট দিতে পেরেছে। এদিকে ইরোনিয়া সম্রাটের সিদ্ধান্তে ভীষণ কষ্ট পেলেন। তবে তিনিও এই অন্যায় মেনে নেয়ার পাত্রী নন। তাই ইরোনিয়া এবার রাগে ক্ষোভে নিজেও কারাগারে গিয়ে প্রহরীকে বলল, আমাকে কারাগারে বন্দি করে রাখো। আমার সখী মিলিনাকে যদি এভাবে বিনা অপরাধে শাস্তি পেতে হয় আমি সেটা কোনভাবেই মেনে নেব না। আমিও এই শাস্তি ভোগ করব ওর সাথে। মিলিনা কাঁপা কাঁপা স্বরে বলে, রানী, আপনি আমার জন্য এত কষ্ট কেন করবেন? আমি সহ্য করতে পারবো, এসব কোনো অসুবিধা নেই। আপনি দয়া করে যান এখান থেকে। না মিলিনা, তুমি কোন অন্যায় করো না, তাই আমি তোমায় এভাবে বিনা অপরাধে শাস্তি ভোগ করতে দেব না। যদি তোমাকে এভাবে শাস্তি পেতে হয় তাহলে আমিও থাকবো এখানে। মিলিনা কিছু বলবে তার আগেই সেখানে এসে উপস্থিত হয় সম্রাট রবার্ট। তিনি এসে বলেন, রানী তুমি জলদি যাও এখান থেকে। আমি তোমার কোন কথা শুনতে চাই না। আমার আদেশ মানো। আপনার কোন ন্যায় বিচার হলে আমি সেটা মেনে নিতাম, কিন্তু আপনি যেই আদেশ দিয়েছেন তা অন্যায়। তোমার এত বড় সাহস যে আমার আদেশকে অন্যায় বলো? সম্রাট রবার্টের চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। ইরোনিয়া এতটুকুও দমে না গিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হয়তো সাহস আমার বেশি, কিন্তু অন্যায় আদেশকে মেনে নেওয়ার দুর্বলতা আমার মাঝে নেই। সম্রাট, আপনি ন্যায় আর মঙ্গলের প্রতিমূর্তি, কিন্তু আপনার এই আদেশ ন্যায়ও নয়, মঙ্গলও নয়। মিলিনা কোনো অপরাধ করেনি। ভেরোনিকা রানীর প্রতি সে অসম্মান দেখায়নি, বরং সে তার আত্মসম্মান বজায় রেখেছে। আর একজন সম্রাটের রানী হিসেবে আমি এই ধরনের অবিচার মেনে নিতে পারি না। সম্রাট রবার্ট অবাক হয়ে ইরোনিয়ার দিকে তাকালেন। ইরোনিয়ার মুখে আজ এমন এক তেজ যা তিনি আগে কখনো দেখেননি। সাধারণত ইরোনিয়া বেশিরভাগ সময় শান্ত হয়ে থাকে, কিন্তু আজকের ইরোনিয়া অন্যরকম। ইরোনিয়া মিলিনার দিকে তাকিয়ে আবার বললেন, সম্রাট, আপনার যদি মনে হয় মিলিনাকে শাস্তি দিয়ে আপনি সঠিক কাজ করছেন, তবে আমিও সিদ্ধান্ত নিলাম তার সাথে আমি এই কারাগারে থাকব, যতক্ষণ না মিলিনার শাস্তি বাতিল হয় ততক্ষণ আমি পানীয় বা আহার স্পর্শ করব না। আমার সখীর সাথে আমিও অনশন করব। ইরোনিয়ার এমন চরম পদক্ষেপ দেখে মিলিনা ভয় কেঁপে ওঠে। সে বলল, মহারানী, দয়া করে এমন করবেন না। আমার জন্য আপনি কেন কষ্ট নেবেন? এটা আমাকে আরো অপরাধী করে তুলবে। কিন্তু ইরোনিয়া তাকে থামিয়ে দিয়ে বলে, চুপ মিলিনা, তোমার কোনো অপরাধ নেই। সম্রাট রবার্টের কপাল কুঁচকে যায়। এই দৃশ্য যদি রাজ্যের সবাই দেখে তবে তার রাজকীয় অহংকার ও বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়বে। প্রথম রানী অনশনে কারাগারে। এই খবর মুহূর্তের মধ্যে সারা রাজ্যে ছড়িয়ে পড়লে তার মানসম্মান ধুলোয় মিশে যাবে। তিনি বুঝতে পারলেন, ইরোনিয়া আজ এমন এক বাজি ধরেছেন যেখানে হার তার নিশ্চিত। নিজের ক্ষমতা ও জেদ ধরে রাখলে তিনি পুরো রাজ্যের সামনে মজার বস্তু হয়ে উঠবেন। দীর্ঘশ্বাস ফেলে রবার্ট কঠোরতা বজায় রেখেই বললেন, বেশ, তোমার এই অতিরিক্ত জেদ আমি মেনে নিচ্ছি ইরোনিয়া, কিন্তু মনে রেখো, আমার আদেশকে চ্যালেঞ্জ করার মূল্য তোমাকে পড়ে দিতে হবে। এরপর তিনি প্রহরীর দিকে তাকিয়ে আদেশ দিলেন, মিলিনাকে মুক্তি দাও। তার শাস্তি বাতিল করা হলো। কারাগারের দরজায় দাঁড়িয়ে এই পুরো দৃশ্য দেখছিলেন ভেরোনিকা। সম্রাটের মুখে শাস্তি বাতিলের আদেশ শুনে তার মুখটা ঘৃণায় ও রাগে বিকৃত হয়ে উঠল। রাগে তার চোখ যেন লাল হয়ে গেল।
এই প্রথম ইরোনিয়া তার মুখের ওপর জয়ী হল। তার এত বড় অপমান। মিলিনা মুক্তি পেয়ে ইরোনিয়ার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকাল। ইরোনিয়া মৃদু হেসে তাকে সঙ্গে নিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন। ভেরোনিকা দ্রুত হেঁটে সম্রাটের কাছে এসে ক্রোধ মেশানো কণ্ঠে বললেন, সম্রাট, আপনি এ কি করলেন? আপনি নিজের আদেশ পাল্টালেন কেন? ওই দাসীটাকে আপনি মুক্তি দিলেন? আর আপু, ও আপনাকে অপমান করল আর আপনি চুপচাপ সব মেনে নিলেন? সম্রাট রবার্ট গম্ভীর হয়ে বললেন, ভেরোনিকা, নিজের ভাষা সংযত করো। ইরোনিয়া এই সাম্রাজ্যের প্রথম রানী। আর জনসমক্ষে আমি চাইনি এই বিষয়টা নিয়ে আরো জলঘোলা হোক। আমার আদেশ আমি বাতিল করিনি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত পাল্টেছি। আর ইরোনিয়াকে এই সুযোগ দেওয়ার মূল্য সে পরবর্তীতে ঠিকই দেবে। ভেরোনিকা আর কিছু বলতে পারে না। এর মাঝে হঠাৎ করে একজন প্রহরী এসে সম্রাট রবার্টকে উদ্দেশ্য করে বলে, সর্বনাশ হয়ে গেছে সম্রাট। কি হয়েছে? হতবাক স্বরে বলেন সম্রাট। উত্তর দিকে আদিবাসী সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করছেন। আদিবাসী সম্প্রদায়ের নেতা সুপ্রভাত এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে। ওরা বিশাল অংশ ইতিমধ্যে দখল করে নিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন সম্রাট রবার্ট। তিনি বলেন, এই বিদ্রোহের আগুন আমি কিছুতেই জ্বলতে দেব না। এই বিদ্রোহ কিভাবে দমাতে হয় সেটা আমার জানা আছে। ভেরোনিকা তার পাশেই ছিলেন। তিনি বলেন, হ্যাঁ, সম্রাট, এই বিদ্রোহ একদম মিটিয়ে দিন। ওই আদিবাসীদের নামচিহ্ন মিটিয়ে দিন। ইরোনিয়া পাশেই ছিলেন। তিনি এসে বলেন, সম্রাট, আমার মতে সবকিছু বসে সমাধান করা উচিত আলোচনার মাধ্যমে। আমি কোন যুদ্ধ চাই না। তোমার চাওয়ায় কিছু আসে যায় না। বলেই সম্রাট রবার্ট চলে যান। ইরোনিয়া দীর্ঘশ্বাস ফেলে। ইরোনিয়া মিলিনাকে সাথে নিয়ে নিজের কক্ষে বসে আছে। মিলিনা ইরোনিয়ার উদ্দেশ্যে বলল, মহারানী, আপনি ঠিক আছেন তো? আপনি কেন আমার জন্য সম্রাটের বিরুদ্ধে যেতে গেলেন? ব্যাপারটা সম্রাটের বিরুদ্ধে যাওয়া নয় মিলিনা। এটা ছিল ন্যায় বনাম অন্যায়ের। আমি ছোট থেকে যেসব ন্যায় শিক্ষা রপ্ত করেছি আমি কখনো তার বিরুদ্ধে যেতে পারবো না। এর জন্য আমাকে যার বিরোধিতা করতে হয় করব। মিলিনা বলে, আচ্ছা, উত্তর দিকে আবার কি সমস্যা হলো? শুনলাম দলে দলে সৈন্যরা ওদিকে যাচ্ছে। ওখানে নাকি আদিবাসী সম্প্রদায় বিরোধিতা করছে। আমি সম্রাটকে বললাম আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে, কিন্তু উনি স্পষ্ট জানিয়ে দিলেন উনি নিজে যা ভালো মনে করবেন তাই করবেন। এসব কিছু হচ্ছে রানী ভেরোনিকার উস্কানিতে। উনি সম্রাটকে ভুল পথে পরিচালনা করছেন। আমিও সেটা বুঝতে পারছি। যাই হোক, আমি এটাই চাই যে এই সাম্রাজ্যে সবসময় শান্তি বিরাজ করুক। আপনি তো জানেন রানী ভেরোনিকা কিরকম। আপনি ওনাকে কত ভালোবাসতেন, অথচ উনি সবসময় আপনার ক্ষতি করার পায়তারা করতেন। এখন তো আপনার সবথেকে বড় কষ্টের কারণ উনি। জানি না, উনি যখন এই রাজ্যের বধূ হয়ে এসেছেন তখন এই রাজ্যের জন্য কি অপেক্ষা করছে। সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক। এই রাজ্যের প্রতিটা মানুষ সুখে থাকুক। বলেই রানী ইরোনিয়া প্রার্থনায় মগ্ন হন। বিশাল সেনাবাহিনী নিয়ে হাতির পিঠে করে যুদ্ধের দামামা বাজিয়ে এগিয়ে চলেছেন সম্রাট রবার্ট। তার পাশেই দাঁড়িয়ে আছেন তার সেনাপতি ম্যাক্স। ম্যাক্সের দৃষ্টিতেও যেন অগ্নি ঝরছে। বরাবরই বিধ্বংসী স্বভাবের ম্যাক্সের মনে মায়া দায়া বলতে কোন বস্তু নেই। সে শুধু চেনে ধ্বংস।
ম্যাক্সের অবশ্য আরও একটা পরিচয় আছে। সে সম্রাট রবার্টের সৎ ভাই। তবে সৎ ভাই হলেও সম্রাট রবার্টের ভীষণ কাছের মানুষ সে। বারংবার সম্রাটকে রক্ষা করে সে নিজেকে প্রমাণ করেছে। আর যে কোনো যুদ্ধে গেলে সেখানে সর্বাধিক ধ্বংসযজ্ঞ ঘটানোই তার উদ্দেশ্য। মহারাজের পাশেই ঘোড়া ছুটিয়ে চলছেন ম্যাক্স। রবার্ট আচমকা ম্যাক্সের উদ্দেশ্যে বলে ওঠেন, আজ পুরো আদিবাসী সম্প্রদায়কে তোমায় ধুলোয় মিশিয়ে দিতে হবে। ওরা যেন বুঝতে পারে কার সাথে পাঙ্গা নিয়েছে। ম্যাক্স নিষ্ঠুর ভঙ্গিতে বলে, অবশ্যই সম্রাট। আজ ওদের বংশের প্রদীপ জ্বালানোর জন্য একজন ব্যক্তিও আর অবশিষ্ট থাকবে না। আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার চরম ফল আজ ওরা ভোগ করবে। বলেই ম্যাক্স নিজের দৃষ্টি আরও বেশি কঠোর করে নেয়। ক্ষিপ্ত হায়নার মতো এগিয়ে চলতে থাকে সামনের দিকে। সম্রাট রবার্ট ম্যাক্সের প্রশংসা করে বলেন, তোমার উপর আমার সেই ভরসা আছে। আমি জানি শত্রুদের ধ্বংসের কাজে তুমি কতটা পারদর্শী। আজকেও আমার সব শত্রুকে তুমি ধ্বংস করে দেবে এ ব্যাপারেও আমি স্থির বিশ্বাসী। ম্যাক্সের বুক গর্বে ফুলে ওঠে। বিগ সাম্রাজ্যের উত্তর দিকের বিশাল অংশ দখল করে নিয়েছেন আদিবাসী সম্প্রদায়। এই সম্প্রদায়কে নেতৃত্ব দিচ্ছেন সুপ্রভাত বাং। মূলত বহু বছর ধরে বিগ সাম্রাজ্যের সাথে আদিবাসীদের বিবাদ চলছিল। বিবাদের মূল বিষয় হল, বিগ সাম্রাজ্যের সৈন্যরা অবৈধভাবে আদিবাসীদের তাদের এলাকা থেকে উচ্ছেদ করে এবং তাদের ভূমিতে থাকা দামি সব রত্ন নিজেরা দখলে নেয়। অথচ আদিবাসীদের উন্নয়নে কোন পদক্ষেপ নেয় না। এই নিয়েই সুপ্রভাত বাংয়ের বাবা তথা পূর্বকালীন আদিবাসী নেতা আসমান বাংয়ের আমল থেকেই সমস্যার সূত্রপাত হয়। তিনি দফায় দফায় সম্রাট রবার্টের দরবারে গিয়েও কোন সুফল পাননি। তিনি কোন ঝামেলায় যাননি, কারণ তিনি চেয়েছিলেন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে। তবে সুপ্রভাত বাং স্বভাবে ভিন্ন। ছোট থেকে নিজের অঞ্চলের মানুষদের উপর অমানবিক নির্যাতন দেখে তার মনে প্রতিহিংসা তৈরি হয়। তাই নিজের বাবার মৃত্যুর পর সে যখন আদিবাসী সম্প্রদায়ের নেতা হয় তখন সে নিজের বাবার দেখানো শান্তির পথে না হেঁটে সে সহিংস সংগ্রামের পথে হাঁটে। আর এতে সে বিশাল সাফল্য পায়। আজ যখন তিনি জানতে পারেন সম্রাট রবার্ট বিরাট সেনাবাহিনী নিয়ে আসছে তাদের উপর আক্রমণ করতে, তখন নিজের কক্ষে এসে নিজের পিতা আসমান বাংয়ের ছবির সামনে প্রার্থনা করার ভঙ্গিতে দাঁড়িয়ে বলেন, বাবা, আমি জানি তুমি বেঁচে থাকলে আমার এই পদক্ষেপে একদম খুশি হতে না, কারণ তুমি সবসময় শান্তি ও অহিংসার কথা বলতে। আমি এটাও জানি আজ আমাদের বহু জনগণ প্রাণ হারাবে, এমনকি আমার নিজের প্রাণেরও কোন নিশ্চয়তা নেই। তবুও আমি মনে করি ভীরুর মতো 100 বছর বাঁচার থেকে বীরের মতো 10 বছর বাঁচা ভালো। তাই আমি আজ নিজের সবটুকু বিসর্জন দিতে প্রস্তুত। আমরা কোন অন্যায় করছি না, নিজেদের অধিকারের জন্য লড়াই করছি। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের পাশে থাকবেন। সুপ্রভাতের এই কথা বলার মাঝেই কেউ তার পিঠে আলতো স্পর্শ করে। সুপ্রভাত পিছনে ফিরতেই দেখতে পান তার স্ত্রী সুলতাকে। সুলতার চোখ অশ্রুতে টলমল করছে। নিজের স্বামীর কথা ভেবেই তার এই অবস্থা, কারণ নিজের স্বামীকে তিনি অনেক বেশি ভালোবাসেন। আজ যখন তিনি বুঝতে পারছেন তার স্বামীকে চিরতরের জন্য হারিয়ে ফেলতে পারেন, তখন তার মন মানছে না। সুপ্রভাত সুলতাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, কেঁদো না লক্ষ্মীটি, আজ যদি আমি ফিরি তাহলে বীরের বেশে ফিরব। যদি আমার মৃত্যুও হয় তাও হবে বীরের বেশে। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? আমার আর আমাদের মেয়েটার কথা ভাবো একবার। এর মাঝে তাদের 9 বছর বয়সী মেয়ে বনলতা সেখানে এসে উপস্থিত হয়।
বনলতাকে দেখেই সুপ্রভাত ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন, আমার ছোট্ট সোনামণি, নিজের বাবার জন্য প্রার্থনা করো। সুলতা এবার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, এই ছোট্ট পরীকে নিয়ে আমি কোথায় যাব? সুপ্রভাত বলেন, আমি আমার বিশ্বস্ত সহচরদের বলে রাখছি কোন বিপদ দেখলেই তোমাকে আর বনলতাকে সাবধানে সুরক্ষিত স্থানে পৌঁছে দিতে। এ নিয়ে কোন চিন্তা করো না। সুলতা আর কিছু বলবেন এমন সময় কয়েকজন তাদের কক্ষে প্রবেশ করে সুপ্রভাতের উদ্দেশ্যে বলেন, সর্বনাশ হয়ে গেছে নেতা। সম্রাট রবার্টের বিশাল সেনাবাহিনী ইতিমধ্যেই আমাদের এলাকায় ঢুকে পড়েছে। আমাদের বিদ্রোহী বাহিনী ওদের সাথে পেরে উঠছে না। ওদের কাছে নানা আধুনিক অস্ত্র এবং গোলাবারুদ আছে। আমরা ওদের সামনে পুরোপুরি অসহায়। সুপ্রভাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে তীর ধনুক তুলে নিলেন নিজের হাতে আর বললেন, ওদের কাছে আধুনিক অস্ত্র থাকতে পারে কিন্তু আমাদেরও সাহসের কোন কমতি নেই। জয় আমাদেরই হবে। সৃষ্টিকর্তার ন্যায়ের পাশেই থাকবেন। বলেই তিনি বেরিয়ে যান। সুলতান নিজের মেয়ে বনলতাকে বুকে জড়িয়ে ধরে। এদিকে সম্রাটের বাহিনীর সাথে আদিবাসী সম্প্রদায়ের তীব্র যুদ্ধ শুরু হয়। ইরোনিয়া প্রাসাদে বসে সম্রাট রবার্টের জন্য এবং গোটা রাজ্যের মঙ্গলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন। তিনি এই প্রার্থনায় এতটাই নিমগ্ন হয়েছেন যে সকাল থেকে খাওয়া দাওয়া কোন কিছুই ঠিকমতো করেননি। মিলিনা ইরোনিয়ার এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে গেল। সেই ইরোনিয়ার মুখের কাছে খাবার এনে বলল, এই খাবারটুকু খেয়ে নিন মহারানী, না হলে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। ইরোনিয়া বলে, না, আমি এখন কিচ্ছু খাবো না মিলিনা। আমার মন এখন একদম ভালো নেই। আমার মন বারবার বলছে আজ খুব বড় অমঙ্গল কিছু ঘটতে চলেছে। তাই এখন সৃষ্টিকর্তাই আমার একমাত্র ভরসা। তিনি পারেন আমার মনকে শান্ত করতে এবং আসন্ন বিপদ থেকে রক্ষা করতে। মিলিনা কিছু বলতে যাবে এমন সময় আচমকা ভেরোনিকা এসে সেখানে উপস্থিত হয়। ভেরোনিকা এসে ইরোনিয়ার উদ্দেশ্যে বলে, যত সব নাটক। এখানে অমঙ্গলের কি আছে? মহারাজের এত বিশাল সেনা কি কখনো পরাজিত হবে নাকি ওই ক্ষুদ্র আদিবাসী সম্প্রদায়ের হাতে? এটা কশ্চিনকালেও সম্ভব নয়। তুমি নিজের এই অতিরিক্ত ভালো মানুষই নাটক দেখানো বন্ধ করো আপু। ইরোনিয়া রাগী স্বরে বলে, ভেরোনিকা, মুখ সামলে কথা বলো। তোমার সব কথায় এতদিন আমি কোন প্রতিবাদ করিনি তার মানে এই নয় যে তুমি আমার মাথায় চেপে বসবে। ভুলে যেও না, বয়সে এবং সম্মানে আমি তোমার থেকে অনেক বড়। ভেরোনিয়া মুখ ফুলিয়ে বলে, লাভ কি? সম্রাটকে বংশধর দিতে পেরেছ তুমি? কথাটা শুনে ইরোনিয়া আর কিছু বলতে পারে না, কারণ এটা তার সবথেকে দুর্বলতার জায়গা। মিলিনা কিছু বলতে নেবে কিন্তু ইরোনিয়া তাকে ইশারা করে থামিয়ে দেয়। এদিকে ভেরোনিকা বলে ওঠে, তোমরা এসব নাটক করতে থাকো, আমি একটু ভেসেলের ওই দিক থেকে ঘুরে আসি। আজ সম্রাট রাজ্য জয় করে ফিরবেন। ওনাকে তো ভালো মন্দ রেঁধে খাওয়াতে হবে। গোটা রাজ্যে আজ ভুরিভোজ হবে। এসব নিকামো দেখার আমার সময় নেই। বলেই ভেরোনিকা স্থান ত্যাগ করে। এদিকে ইরোনিয়া দীর্ঘশ্বাস ফেলে। মিলিনা বলে, ইনি যে নিজেকে কি ভেবেছেন কি জানেন? ইনি এই রাজ্যে আসতে না আসতেই এত বড় একটা যুদ্ধ শুরু হলো। জানি না সামনে আর কত কি হবে। সুপ্রভাত ও তার আদিবাসী সৈন্যরা বিন্দুমাত্র ভয় না পেয়ে সাহসের সাথে সম্রাট রবার্টের বিশাল সেনাবাহিনীর মোকাবিলা করছিল। শুরুর দিকে সম্রাট রবার্টের সেনাবাহিনী এই যুদ্ধে এগিয়ে থাকলেও পরবর্তীতে দেখা গেল এই যুদ্ধে তারা পিছিয়ে পড়ছে। সুপ্রভাতের সুযোগ্য নেতৃত্বে আদিবাসী বাহিনী দ্রুত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল।
সম্রাটের বিশাল বাহিনী এবার পিছু হটার অবস্থা হলো। অবস্থা বেগতিক দেখে সম্রাট রবার্ট এবার সেনাপতি ম্যাক্সকে বলল, তুমি গিয়ে দেখে এসো তো পরিস্থিতি কেমন। আমার এত বিশাল সাজোয়া বাহিনী কিভাবে ওই সামান্য আদিবাসীদের কাছে ধরাশায়ী হতে পারে আমি বুঝছি না। ম্যাক্স এবার ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে যুদ্ধে নেতৃত্ব দিল। শুরুতে সে প্রতিপক্ষকে ভালোই ঘায়েল করল, কিন্তু এরপরই আসল বিপদের আগমন ঘটল। সুপ্রভাত ও ম্যাক্স যখন সামনাসামনি হলো তখন দুজনে সমানে সমানে লড়ছিল। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। সুপ্রভাত তার বাবার রেখে যাওয়া তলোয়ার হাতে নিয়ে ম্যাক্সের সাথে লড়াইয়ে নামল। ম্যাক্সও সুপ্রভাতকে হারানোর যথেষ্ট চেষ্টা করল, কিন্তু একসময় সুপ্রভাত ম্যাক্সকে ধরাশায়ী করে মাটিতে ফেলে দিল। বীর সেনাপতি ম্যাক্সের এই অবস্থা দেখে উপস্থিত সৈন্যগণ হতবিহ্বল হয়ে পড়ল, কারণ এই দৃশ্য তারা আগে কখনো প্রত্যক্ষ করেনি। ম্যাক্সও লজ্জায় মাথা হেঁট করে নিল। তার চোখ প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল। সুপ্রভাত বলে উঠল, তোমার খেলা এবার শেষ। বলে যেই না ম্যাক্সের গলায় কোপ দিতে যাবে, এমন সময় ম্যাক্স হাত মুষ্টিবদ্ধ করে ধুলো নিয়ে সুপ্রভাতের চোখে ছুঁড়ে মারল এবং তাকে ধরাশায়ী করে ফেলল। সুপ্রভাত একটু পিছিয়ে যেতেই ম্যাক্স সুযোগ বুঝে উঠে গিয়ে নিজের ঘোড়ায় উঠে পড়ল। তার মাথায় এবার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। ম্যাক্স সুপ্রভাতের ব্যাপারে আগেই সব খবর নিয়ে ফেলেছিল। তার দুর্বলতা সে জানে। ম্যাক্স বলে ওঠে, আমি চাইলেই সুপ্রভাতকে শেষ করে দিতে পারতাম, কিন্তু ও যেভাবে আজ আমার সেনার সামনে আমাকে অপদস্থ করেছে তার জন্য এই শাস্তি অনেক কম হয়ে যেত। এজন্য আমি ওর জন্য নতুন কিছু ভেবেছি। এমন কোন শাস্তি আমি ওকে দেব যা ওর সারা জীবন মনে থাকবে, বেঁচে থেকে ও তোর পাবে এর জন্য। বলেই ম্যাক্স সুপ্রভাতের বাড়ির অভিমুখে রওনা দেয়। সুপ্রভাতের বাড়িতে সুলতা তখন তার মেয়ে বনলতাকে বুকের সাথে জড়িয়ে ধরেছিল। বনলতা সুলতাকে বলছিল, বাবা কোথায় চলে গেল মা? সে কি আর কখনো আসবে না? হুশ, এসব কথা বলতে নেই। তোমার বাবা শীঘ্রই ফিরবে। আচ্ছা। এর মাঝে হঠাৎ করে তাদের বাড়ির বাইরে থাকা একজন রক্ষী ছুটে এসে বলল, নেতাপত্নী আপনি দ্রুত আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান এখান থেকে। শত্রুপক্ষ এদিকে ছুটে আসছে। কথাটা শুনেই সুলতা বনলতাকে বুকের সাথে আগলে নিয়ে বলে, না এটা হতে পারে না। বনলতা বলে, কি হয়েছে মা? আমি কিছু বুঝতে পারছি না। সুলতা বনলতাকে কোলে নিয়ে বলে, আমাদের এখনই যেতে হবে। কোথায় যাব? জানি না, শুধু এটুকু জানি যে যেতে হবে। বলেই সুলতা পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। যত দ্রুত পারে ছুটতে থাকে, কিন্তু একটু পরই ম্যাক্স তাদের পথ আটকে ধরে শয়তানি হাসি দিয়ে বলে, খেলা শেষ। এরপরই জোরপূর্বক সুলতা ও বনলতাকে নিজের ঘোড়ায় তুলে নেয়। ম্যাক্সের অনুপস্থিতিতে সুপ্রভাতের নেতৃত্বে আদিবাসী সম্প্রদায় প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে যায়। তারা এক প্রকার আনন্দে মেতে ওঠে। সম্রাট রবার্টো ভয় পালানোর পথ খুঁজতে থাকেন। সুপ্রভাত চিৎকার করে বলেন, কোথায় গেল ওই ভীরু ম্যাক্স? এসে নিজের চোখে নিজের পরাজয় দেখে যাক। এমন সময় ম্যাক্স সেখানে উপস্থিত হয় সুলতা এবং বনলতাকে সাথে নিয়ে। উপস্থিত হয়েই বলে, এদিকে দেখো, তোমার জন্য অনেক সুন্দর উপহার এনেছি। সুপ্রভাত এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান। বলে ওঠে, সুলতা, বনলতা, আদিবাসী সম্প্রদায়ের সবাই হতবিহ্বল হয়, কারণ তারা নারীজাতিকে ভীষণ সম্মান করে। নিজেদের ঘরের মেয়ে বউ তাদের কাছে অমূল্য সম্পদ। যখন তারা নিজেদের নেতার স্ত্রী ও মেয়েকে এভাবে দেখে সবাই এক মুহূর্তে স্থবির হয়ে যায়।
আর এই সুযোগ নিয়ে সম্রাট রবার্টের বাহিনী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের ধরাশায়ী করে ফেলে। সুপ্রভাত বলে ওঠে, কাপুরুষ, আমাদের মাঝের যুদ্ধে তুই আমার পরিবারকে কেন আনলি? ম্যাক্স বলে, আমাকে কাপুরুষ বললি তুই? এত সাহস! এবার এর পরিণাম ভোগ কর। বলেই ম্যাক্স সুলতাকে ধাক্কা দিয়ে যুদ্ধের ময়দানে ফেলে দেয়। কয়েকজন সৈন্য সুলতাকে তুলে নিয়ে তার পরিধানের বস্ত্র ধরে টানাটানি করতে থাকে। বনলতা বলে ওঠে, মা। এদিকে সুপ্রভাত কাতর স্বরে বলে, সুলতা, আমার স্ত্রীকে ছেড়ে দে বলছি। সুপ্রভাত এগিয়ে আসতে চাইলে সৈন্যরা তাকে ঘিরে ধরে। এদিকে সুলতাকে সৈন্যরা মিলে অর্ধনগ্ন করে ফেলে। সম্রাট রবার্ট আর ম্যাক্স এই দৃশ্য দেখে পৈশাচিক আনন্দ পায়। ছোট্ট বনলতার কান্নায় ভেসে যায় যুদ্ধের মাঠ। ম্যাক্স ও সম্রাট রবার্টের এই জঘন্য কাপুরুষোচিত দৃশ্য দেখে সুপ্রভাতের চোখ মুখ প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করল। সে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করতে পারেনি যে একজন সেনাপতি ও একজন সম্রাট এত নিচু মানসিকতার হতে পারে। তাদের পৈশাচিক উল্লাসের মাঝে সুলতার আর্তচিৎকার আর বনলতার কান্না যুদ্ধের মাঠের বাতাসকে ভারী করে তুলল। আদিবাসী সৈন্যরা, যারা নারীকে দেবী জ্ঞানে পূজা করে, তারা তাদের নেতার স্ত্রীর এমন চরম অপমান সহ্য করতে পারছিল না। তারা স্থির, কিন্তু তাদের হৃদয়ে জমা হচ্ছিল তীব্র ক্ষোভ আর ঘৃণার বারুদ। সুপ্রভাতকে ঘিরে রাখা সৈন্যরা তাকে শক্ত হাতে ধরে রাখলেও সে যেন এক উন্মত্ত বাঘের মতো গর্জে উঠল। ম্যাক্স, রবার্ট, তোরা কি মানুষ? তোদের এতটুকু মনুষ্যত্ব নেই? যদি লড়াই করিস, তবে পুরুষের মতো আয়। আমার পরিবারের উপর এই আক্রমণ তোদের জঘন্য কাপুরুষতার পরিচয়। সুপ্রভাতের কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল অদম্য দৃঢ়তা। ম্যাক্স শয়তানি হাসি হেসে বলল, আহারে, পরিবার, দেখলি তো? তোর পরিবারই তোর দুর্বলতা। এই রাজ্য জয় করার বাসনা তোর মনের মধ্যে এতই তীব্র ছিল যে তুই তোর পরিবারকে রক্ষা করার কথাও ভুলে গেলি। আর এখন দেখ, তোর পরাজয় আর তোর স্ত্রীর এই চরম অপমান। সম্রাট রবার্টো মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে বললেন, ঠিক বলেছিস ম্যাক্স। এই আদিবাসীরা সভ্যতার কিছুই বোঝে না। এদের অহংকার ভাঙতে গেলে এভাবে ঘা দিতে হয়। দেখ সুপ্রভাত, তোর স্ত্রী এখন আমাদের হাতের মুঠোয়। আর তোর মেয়ে। কথাটা শেষ না হতেই বনলতা মা, মা বলে চিৎকার করতে করতে সৈন্যদের দিকে ছুটে গেল। সুলতা তার মেয়ের দিকে হাত বাড়াতে চাইল, কিন্তু সৈন্যরা তাকে ছাড়ল না। ছোট্ট বনলতার এই দৃশ্য দেখে যুদ্ধের মাঠে উপস্থিত আদিবাসী সৈন্যরা আর নিজেদের ধরে রাখতে পারল না। নেতার স্ত্রী ও মেয়ের এমন অপমান তাদের কাছে নিজেদের জাতির অপমান বলে মনে হল। তারা মুহূর্তের জন্য নেতার নির্দেশ বা বিপদের কথা ভাবল না। তাদের চোখে মুখেও একই প্রতিশোধের আগুন জ্বলে উঠল। একজন আদিবাসী যোদ্ধা গর্জন করে বলল, আমরা এদের এই কাপুরুষতাকে মেনে নেব না। নারীরা আমাদের কাছে পবিত্র। নেতাকে মুক্ত করো। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে গেল। যে আদিবাসী সৈন্যরা স্থির হয়ে গিয়েছিল, তারা যেন নতুন করে শক্তি ফিরে পেল। তারা একযোগে সম্রাট রবার্টের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ল। এই আক্রমণ ছিল অপ্রত্যাশিত ও প্রচণ্ড। আদিবাসী সৈন্যরা তাদের সবটুকু শক্তি দিয়ে লড়তে শুরু করল। তারা শুধু অস্ত্র দিয়ে নয়, তাদের হৃদয়ের ক্রোধ দিয়ে আঘাত হানছিল। সুপ্রভাত এই সুযোগের অপেক্ষায় ছিল।
যখন সৈন্যরা কিছুটা ব্যস্ত হয়ে পড়ল, তখন সে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলল। তার চোখ এখন কেবল ম্যাক্স ও রবার্টকে খুঁজছিল। সুলতার অর্ধনগ্ন অবস্থা দেখে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। সে বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে আঘাতকারী সৈন্যদের কাছ থেকে সুলতাকে টেনে সরিয়ে আনল। কয়েকজন আদিবাসী নারী যোদ্ধা দ্রুত এসে সুলতাকে পোশাক দিয়ে ঢেকে দিল এবং বনলতাকে আগলে নিল। সুপ্রভাত তার বাবার দেওয়া তলোয়ার হাতে তুলে নিল। তার চোখে এখন কেবল লক্ষ্য, ম্যাক্স ও রবার্টের পতন। সে চিৎকার করে বলল, রবার্ট, ম্যাক্স, এইবার খেলা শেষ। ম্যাক্স ও রবার্ট পরিস্থিতি বেগতিক দেখে নিজেদের সৈন্যদের নির্দেশ দিল কঠোর হওয়ার জন্য। কিন্তু আদিবাসী সৈন্যদের এই অপ্রত্যাশিত উন্মত্ত আক্রমণ তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল। ম্যাক্স সুপ্রভাতের মুখোমুখি হতে চাইল, কিন্তু সুপ্রভাতের প্রতিটা আঘাতে ছিল চরম ক্রোধ আর স্ত্রীর অপমানের প্রতিশোধ। ম্যাক্সকে লক্ষ্য করে সুপ্রভাত বলল, তুই ভেবেছিলি আমাকে অপমান করে আমার পরিবারকে নিয়ে এসে জয়ী হবি? নারী জাতির অপমানকারী, এর ফল তোকে পেতেই হবে। সুপ্রভাত ও ম্যাক্সের মধ্যে আবার লড়াই শুরু হলো। এবার সুপ্রভাতের আক্রমণের তীব্রতা ছিল অনেক বেশি। ম্যাক্স কোনোভাবেই সুপ্রভাতের গতির সাথে তাল মেলাতে পারছিল না। অবশেষে সুপ্রভাত এক প্রচণ্ড আঘাতে ম্যাক্সের হাত থেকে তলোয়ার ফেলে দিল এবং তাকে মাটিতে ফেলে দিল। এবার ম্যাক্সের মুখে আর সেই শয়তানি হাসি ছিল না। ছিল চরম ভয় আর পরাজয়ের গ্লানি। সুপ্রভাত এবার ম্যাক্সের গলায় তলোয়ার ঠেকিয়ে বলল, এই পরিণতি তোর প্রাপ্য ছিল। আমার স্ত্রীকে অপমান করার শাস্তি মৃত্যুদণ্ড। ম্যাক্স ভয় কাঁপতে কাঁপতে বলল, না, না, আমাকে মেরো না। আমি জানি না কেন এমন করলাম। সুপ্রভাত তাকে আর সুযোগ দিল না। এক কোপে ম্যাক্সের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। বীর সেনাপতি ম্যাক্সের মৃত্যুতে রবার্টের সৈন্যরা মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ল। এদিকে সম্রাট রবার্ট সুপ্রভাতের এমন ভয়াবহ রূপ দেখে পালানোর চেষ্টা করছিল। সে ঘোড়ার পিঠে উঠে পালাতে উদ্যত হতেই সুপ্রভাত তাকে লক্ষ্য করে ধাওয়া করল। সুপ্রভাত চিৎকার করে বলল, সম্রাট রবার্ট, কোথায় পালাচ্ছিস? তুইও কাপুরুষ। প্রজাদের উপর অত্যাচার করেছিস, নির্দোষ মানুষদের উপর হামলা করেছিস, তোরও রেহাই নেই। রবার্ট ঘোড়া হাঁকিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকলেও সুপ্রভাত আরও দ্রুতগতিতে তাকে অনুসরণ করল। অবশেষে সুপ্রভাত ঘোড়া থেকে লাফিয়ে রবার্টের ঘোড়ার উপর ঝাঁপিয়ে পড়ল এবং রবার্টকে মাটিতে ফেলে দিল। রবার্ট কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও সুপ্রভাত। আমি ভুল করেছি। আমি আর কখনো তোমাদের উপর হামলা করব না। আমি তোমাকে এই রাজ্যের অর্ধেক দিয়ে দেব। শুধু আমাকে বাঁচাও। সুপ্রভাত ঘৃণায় মুখ কুঁচকে বলল, রাজ্য? তোমার মতো অত্যাচারী শাসকের কাছে রাজ্য মানে কি? রাজ্য তো হলো জনগণের সেবা করার জায়গা। তোমার মতো মানুষ এই সিংহাসনে বসার যোগ্য নয়। বলেই সুপ্রভাত রবার্টের গলায় তলোয়ার ঠেকিয়ে দিল। রবার্ট প্রাণ ভিক্ষা চাইলেও সুপ্রভাত তার অনুরোধে কর্ণপাত করল না। ম্যাক্সের মতোই রবার্টের করুণ পরিণতি হল। সম্রাট ও সেনাপতির মৃত্যুতে রবার্টের সেনাবাহিনী সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করল। আদিবাসী সৈন্যরা তাদের বেঁধে ফেলল এবং বিজয় উল্লাস শুরু করল। ইরোনিয়া প্রাসাদে যখন ভেরোনিকা জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছিল,
ঠিক তখনই একজন আহত সৈন্য এসে দুঃসংবাদটি দিল, সম্রাট রবার্ট ও সেনাপতি ম্যাক্স পরাজিত এবং নিহত হয়েছেন। সৈন্যটির কথা শুনে ভেরোনিকা অজ্ঞান হয়ে গেল। মিলিনা এবং ইরোনিয়া উভয়ই হতবাক হয়ে গেলেন। ইরোনিয়ার মন যে অমঙ্গলের কথা বলছিল, তাই ঘটল। কিন্তু রবার্টের অত্যাচারে রাজ্যের মানুষ যে দীর্ঘশ্বাস ফেলছিল, সেই অত্যাচারীর পতন হল। কিছুক্ষণ পরে রাজ্যের সমস্ত অভিজাত ও সভাসদ ইরোনিয়ার কাছে এসে তাকে রাজ্যের দায়িত্ব নেওয়ার অনুরোধ করল। ইরোনিয়া বললেন, আমি এই সিংহাসন চাই না। এই রাজ্যের প্রকৃত নেতা হলেন সুপ্রভাত, যিনি রাজ্যের মঙ্গলের জন্য লড়েছেন। আমি কেবল সেই বিজয়ী নেতার জন্য পথ প্রস্তুত করব। ইরোনিয়া তার বিশ্বস্ত সৈন্যদের দিয়ে সুপ্রভাতকে ইরোনিয়া প্রাসাদে আমন্ত্রণ জানালেন। সুপ্রভাত, সুলতা এবং বনলতা সসম্মানে প্রাসাদে প্রবেশ করলেন। আদিবাসী যোদ্ধারাও তাদের সাথে ছিল। ইরোনিয়া সুপ্রভাতকে স্বাগত জানালেন। ইরোনিয়া বললেন, আমি জানি আমার স্বামী এবং সেনাপতি ম্যাক্স আপনাদের উপর যে অন্যায় করেছেন, তার কোনো ক্ষমা নেই। আমি এই রাজ্যের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। রাজ্যের মানুষ এখন শান্তি চায়। আপনি সেই শান্তি দিতে পারেন। আমার অনুরোধ, আপনি এই সাম্রাজ্যের দায়িত্ব নিন। সুপ্রভাত বললেন, আমি সিংহাসন চাই না মহারানী। আমি চাই রাজ্যের মানুষের স্বাধীনতা এবং ন্যায় বিচার। যদি আপনি আমাকে সেই নিশ্চয়তা দেন, তবে আমি আপনাদের সাথে থাকব। ইরোনিয়া খুশি হয়ে বললেন, আমি প্রতিজ্ঞা করছি, এই সাম্রাজ্যে আর কোনো অন্যায় হবে না। আমি আপনার পরামর্শে এই রাজ্য শাসন করব। সুলতা ও বনলতা এখন নিরাপদে। বনলতা হাসি মুখে চারিদিকে তাকিয়ে দেখছিল। সুপ্রভাত তার স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, সব শেষ সুলতা, এবার নতুন করে শুরু হবে। এরপর সেই সাম্রাজ্যের নাম পরিবর্তন করা হলো। সুপ্রভাত ও ইরোনিয়ার নেতৃত্বে শুরু হলো নতুন এক শাসন, যেখানে ছিল ন্যায়, সমতা ও শান্তি। অত্যাচারী রবার্ট ও ম্যাক্সের পরাজয় গোটা রাজ্যে আনন্দের বন্যা বইল। সমাপ্ত।